নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন সত্যজিৎ রায়ের উপন্যাস ফটিক চাঁদ। আজ তৃতীয় পর্ব। ফটিক তার শোবার জায়গার পাশের দেওয়ালে কাত্যায়নী স্টোর্সের একটা ক্যালেন্ডার টাঙিয়ে দিয়েছে। তাতে পেন্সিল দিয়ে প্রত্যেক দিনের শেষে সেই দিনের তারিখটার উপর একটা দাগ কেটে দেয়। এইভাবে দাগ গুণে সে হিসেব করে কদিন হল তার চাকরি। 8 দিনের দিন, তার মানে বৃহস্পতিবার, দুপুরে 12:30টার সময় উপেনবাবুর দোকানে একজন লোক এলো, যেরকম সন্ডা লোক ফটিক কোনোদিন দেখেনি। দোকানের 8টা বেঞ্চির মধ্যে যেটা দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে, মানে যেটা উপেনবাবুর বসার জায়গা থেকে সবচেয়ে দূরে, সেখানে বসেছে লোকটা। তার সঙ্গে অবশ্যই আরেকজন লোক আছে, তার চেহারা মোটেই চোখে পড়ার মতো নয়। সন্ডা লোকটা বেঞ্চিতে বসেই একটা "এই" করে হাঁক দিয়েছে। ফটিক বুঝল যে তাকেই ডাকা হচ্ছে। থুতনিতে সেতিওয়ালা ভদ্রলোক, যিনি রোজ এই সময়ে এসে 1 কাপ চা সামনে নিয়ে আধ ঘন্টা ধরে খবরের কাগজ পড়েন, তিনি এইমাত্র উঠে গেছেন। ফটিক তাঁর পেয়ালা তুলে নিয়ে টেবিলটা ঝাড়ন দিয়ে মুছছিল, তার মধ্যে সন্ডা লোকটা আবার হাঁক দিয়ে উঠল, "দুটো মামলেট আর 2টো চা এদিকে, জলদি।" "দিচ্ছি বাবু।" কথাটা বলতে ফটিকের গলাটা যে কেন একটু কেঁপে গেল, আর তার সঙ্গে হাতের কাপটাও, সেটাও বুঝতে পারল না। অর্ডারটা কিচেনে কেষ্টদাকে চালান দিয়ে হাতের কাপটা নামিয়ে রেখে সেতিওয়ালা লোকের পয়সাটা উপেনবাবুর কাছে দিয়ে ফটিক আর একবার আড় চোখে সন্ডা লোকটার দিকে দেখে নিল। ওকে আগে দেখেছে বলে মনে পড়ল না ওর। তাহলে ওর গলা শুনে এমন হলো কেন? লোক দুটো নিজেদের মধ্যে কথা বলছে, রোগা লোকটা সন্ডাটাকে একটা সিগারেট ধরিয়ে দিচ্ছে। ফটিক ওদের দিক থেকে চোখ ঘুরিয়ে নিল। তারপর হাতের ঝাড়নটাকে ঘোরাতে ঘোরাতে গেল পান্নাবাবুর টেবিলের উপর রুটির গুঁড়ো পরিষ্কার করতে। অন্য যারা এ দোকানে আসে, পান্নাবাবু তাদের চেয়ে অনেক বেশি ভালো জামা কাপড় পরেন। উনি এলে উপেনবাবুও উঠে গিয়ে খাতির টাতির করেন। আর কেউ যেটা করে না, সেটা 2 দিন পান্নাবাবু করেছেন। ফটিককে 10 পয়সা করে বকশিস দিয়েছেন। তার মধ্যে একটা 10 আজকে এই 5 মিনিট আগে পেয়েছে ফটিক। ও ঠিক করেছে বকশিসের পয়সা জমিয়ে ও হারুনদার ধার শোধ করবে। অমলেট তৈরি হচ্ছে। সবাই বলে মামলেট, কেবল হারুনদা বলে অমলেট, আর সেটাই নাকি ঠিক। ফটিকও তাই মনে মনে অমলেট বলে। কেষ্টদা 2 কাপ চা এগিয়ে দিল। ফটিকও স্টাইলের মাথায় কাপ দুটো হাতে নিয়ে একটুও চা পিরিচে না ফেলে সে দুটোকে 1 নম্বর টেবিলের উপর সন্ডা আর রোগাটার সামনে রেখে দিল। একটা জিনিস ও 2 দিন থেকে করতে আরম্ভ করছে। যেটা দিচ্ছে সেটা বলে দেয়, আর যেটা বাকি সেটাও বলে, তারপর একটা কামিং জুড়ে দেয়। আজ যেমন বলল, মামলেট কামিং। কথাটা বলে সন্ডাটার দিকে চাইতেই ফটিক দেখল মুখটা একটু হাঁ হয়ে গেছে, আর সেই হাঁয়ের ভিতর সিগারেটের না ছাড়া ধোঁয়াটা পাক খেয়ে আপনা থেকেই ফিতের মতো বেরিয়ে আসছে। ধোঁয়াটা দেখবার জন্য ফটিক বোধহয় 5 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল। এবার উল্টো ঘুরতেই লোকটা কথা বলল। "এই!" ফটিক থামল। "তুই কতদিন কাজ করছিস?" পুলিশ। হতেই হবে পুলিশ, না হলে ওরকম জিজ্ঞেস করছে কেন? ফটিক ঠিক করে নিল বানিয়ে বলবে, কিন্তু আস্তে বলবে, যাতে উপেনবাবু শুনতে না পান। আর চোখে একবার উপেনবাবুর দিকে চাইতেই দেখল তিনি নেই। যাক, বাঁচা গেল। "অনেক দিন বাবু।" "তোর নাম কি?" "ফটিক।" ফটিক তো ওর নিজের বানানো নাম, তাই সেটা বললে কোনো ক্ষতি নেই। "চুল ছেঁটেছিস কবে?" "অনেক দিন বাবু।" "কাছে আয়।" ওদিক থেকে কেষ্টদা জানান দিচ্ছে মামলেট রেডি। "আপনার মামলেট আনি বাবু।" ফটিক কেষ্টদার কাছ থেকে প্লেট এনে লোক দুটোর সামনে রাখল।
তারপর 2 নম্বর থেকে নুন মরিচ এনে তার পাশে রাখল। ষণ্ডা আর অন্য লোকটা এখন নিজেদের মধ্যে কথা বলছে, ওর দিকে দেখছে না। ফটিক 4 নম্বরের দিকে চলে গেল। খদ্দের এসেছে। লোক দুটো খাওয়া শেষ করে যখন ফটিককে পয়সা দেবে, তখন ষণ্ডা লোকটা বলল, তোর হাতে চোট লাগলো কি করে? দেয়ালে ঘষটা লেগেছিল। দিনে কটা মিথ্যে বলা হয় চাঁদু? লোকটাকে না চিনলেও ওর কথাগুলো শুনতে ফটিকের ভালো লাগছিল না। ও ঠিক করলো হারুনদা এলে ওকে বলবে। জবাব দিচ্ছ না যে? লোকটা এখনো এক দৃষ্টে চেয়ে আছে ওর দিকে। ঠিক এই সময় উপেনবাবু রাস্তার দিকের দরজা দিয়ে ঢুকলেন। ফটিককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়াতে বললেন, কি হয়েছে? ফটিক বলল, বাবু জিজ্ঞেস করছিলেন। কি? আমি কদিন এখানে কাজ করছি তাই। উপেনবাবু ষণ্ডার দিকে চেয়ে বেশ নরমভাবেই বললেন, কেন মশাই, কি দরকার আপনাদের? ষণ্ডা কিছু না বলে পয়সাটা টেবিলের উপর রেখে উঠে পড়ল, আর সেই সঙ্গে অন্য লোকটাও। কাজের চাপে বিকেল হতে না হতে ফটিক লোক দুটোর কথা প্রায় ভুলেই গেল। বিকেল 4টে নাগাদ হারুন উপেনবাবুর দোকানে এলো। সে কদিন থেকেই বলে রেখেছে সে কোথায় থাকে সেটা ফটিককে দেখিয়ে দেবে। উপেনবাবুকে বলাতে উনি রাজি হয়ে গেলেন। বললেন, বাকি ঘণ্টা তিনেকের কাজ কেষ্টর ছেলে সতু চালিয়ে নিতে পারবে। সতু মাসে 3 বার করে জ্বরে পড়ে, নাহলে কাজ যে একেবারে জানে না তা নয়। হারুন দোকান থেকে বেরিয়ে ফটিককে বলল, আজ এমন একটা আর্ট দেখাবো তোকে যে তুই বমকে যাবি। কথাটা শুনে ফটিকের মন এমন নেচে উঠল যে উল্টো দিকের ফুটপাথের পানের দোকানের সামনে সকালের সেই দুটো লোককে ও দেখতেই পেল না। হারুনদা ঝুলে ঝুলে বাসে চড়ে না, কারণ তাতে তার হাতের ক্ষতি হতে পারে। হাত না চললে পেট চলবে না রে ফটকে, তাই পদব্রজেই বেস্ট। অনেক অলিগলি ছোট বড় মাঝারি রাস্তা পেরিয়ে হারুন আর ফটিক শেষটা ব্রিজের উপর পৌঁছল, যেটার তলা দিয়ে ইলেকট্রিক ট্রেন যায়। ব্রিজ থেকে একটা সিঁড়ি নেমে গিয়ে একটা বস্তিতে পড়েছে। এই বস্তিতেই থাকে হারুনদা। ফটিক ব্রিজের উপর থেকেই দেখল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে বস্তিটা। দূরে এখানে ওখানে কারখানার চিমনি দাঁড়িয়ে আছে নারকেল গাছের উপর মাথা তুলে। বস্তিটাকে দেখে ফটিকের মনে হলো সেটা যেন একটা ধোঁয়ার কম্বল মুড়ি দিয়ে রয়েছে। হারুনদা বলল, সেটা উনুনের ধোঁয়া। সন্ধ্যের মুখে ঘরে ঘরে উনুন জ্বলেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হারুন বলল, এখানে হিন্দু মুসলমান কেরাস্তান সব রকম লোক থাকে জানিস, আর তাদের মধ্যে এমন এক একটা আর্টিস্ট আছে না, দেখলে তাক লেগে যায়। জামাল বলে একটা কাঠের মিস্ত্রি আমার ঘরে এসে গান শুনিয়ে যায় মাঝে মাঝে, আমি আমার চৌকিতে ঠেকা দিই। কোথায় আছি ভুলে যাই, এমনি তার আর্টের ভেলকি। দুদিকে খোলার ছাতওয়ালা বাড়ির মধ্যে দিয়ে সরু রাস্তা এঁকে বেঁকে চলে গেছে হারুনের বাড়ির দিকে। হারুন আর ফটিক পাশাপাশি হাঁটছে, আর এদিক সেদিক থেকে 8, 10, 12, 14 বছরের ছেলেমেয়েরা হারুনকে দেখে লাফাচ্ছে, তালি দিচ্ছে আর তার নাম ধরে ডেকে উঠছে। হারুন সব্বাইকে হাতছানি দিয়ে ডেকে সঙ্গে নিয়ে নিল। বলল, আজ নতুন খেলা। ও নতুন খেলা বলে তারাও সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল। হারুনদার যে এত বন্ধু আছে সেটা ফটিক জানতই না। হারুনের ছোট্ট একটা ঘর, তাতে আলো বেশি আসে না, তাই বোধহয় হারুনদা এত রকম রংচঙে জিনিস ঘরে সাজিয়ে টাঙিয়ে বিছিয়ে রেখেছে। কাপড়, কাগজ, পুতুল, ছবি, নকশা, ঘুড়ি সবকিছুই আছে, কিন্তু তাও দেখলে দোকান বলে মনে হয় না। যেটাকে যেখানে রাখলে মানায় সেইটুকুই, তার বেশিও নয় কমও নয়। ফটিক মনে মনে ভাবল, এটাও নিশ্চয়ই একটা দারুণ আর্ট। এছাড়াও বেশি কাজের জিনিসও যতটুকু দরকার ততটুকু আছে। আর আছে হারুনের সেই বাক্স আর সেই থলি। এত সব জিনিসের মধ্যে একটা জিনিস এতক্ষণ চাপা পড়েছিল, এবার বাতিটা জ্বালতেই সেটার দিকে চোখ গেল ফটিকের। ওটা কার ছবি হারুনদা? বাতিটার ঠিক নিচেই বেশ বড় ফ্রেমে বাঁধানো একটা ছোট্ট ছবি। গোঁফে চাড়া দেওয়া ঢেউ খেলানো চুলওয়ালা একজন লোক সোজা ফটিকের দিকে চেয়ে আছে। তার তলায় খুব ধরে ধরে পরিষ্কার করে কালো কালিতে লেখা, এনরিকো রাস্টেলি। হারুন একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল,
ও আমার আরেক গুরু। চোখে দেখিনি কখনো, ইতালিয়ান সাহেব। আমি যে খেলা দেখাই ও সেই খেলা দেখাতো, জাগলিং। প্রায় 100 বছর আগে। একটা ম্যাগাজিন থেকে ছবিটা কেটে রেখেছিলুম। আমাকে তো 4টে বল নিয়ে খেলতে দেখলি, ও খেলতো একসঙ্গে 10টা বল নিয়ে। ভাবতে পারিস, 5টা নয়, 7টা নয়, একেবারে 10টা। লোকে দেখে একেবারে পাগলা হয়ে যেত। হারুনদা জাগলিং নিয়ে পড়াশুনো করেছে শুনে ফটিক অবাক হয়ে গেল। ও কি তাহলে ইংরেজি পড়তে পারে? ক্লাস 8 অবধি পড়েছিলাম স্কুলে, বলল হারুন। চন্দননগরে বাড়ি ছিল আমাদের। বাপের ছিল কাপড়ের দোকান। মাহেশের রথের মেলায় ভালো ভোজবাজি হচ্ছে শুনে চলে গেলুম দেখতে, 2 দিনের জন্য হাওয়া। ফার্স্ট ক্লাস জাগলিং জানিস, কিন্তু ফিরে আসতে বাপ দেখিয়ে দিলেন আরেক রকম জাগলিং। কাপড় কাটার ঢাউস কাঁচি হয় দেখেছিস? এই দেখ তার রেজাল্ট। হারুন শার্ট তুলে পিঠে একটা গর্ত দেখিয়ে দিল। 3 হপ্তাহ লেগেছিল ঘা শুকোতে। তারপর একদিন মৌকা বুঝে পকেটে 11টি টাকা আর কাঁধে পুঁটলি নিয়ে দুগ্গা বলে বেরিয়ে পড়লুম, কাউকে কিচ্ছু না বলে। 3বার ট্রেন বদল করে বিনি টিকিটে ঝ্যাকুর ঝ্যাকুর করে 3 দিন 3 রাত্রির স্রেফ চা বিস্কুট খেয়ে শেষটায় একদিন কামরার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি তাজমহল দেখা যাচ্ছে। নেমে পড়লুম। শহরে ঘুরতে ঘুরতে কেল্লায় গিয়েও হাজির হলুম। পিছনে মাঠ, তার পিছনে যমুনা, আর তারও পিছনে দূরে আবার দেখলুম তাজমহল। তারপরেই আমার চোখ গেল উল্টো দিকে। কেল্লার গায়ে ওপর দিকে বারান্দা, তার নিচে বাইরে ঘাসের উপর খেলা হচ্ছে। একপাশে সাপ খেলছে, একপাশে ভাল্লুক নাচছে, আর মধ্যিখানে আসাদুল্লাহ 2 হাতে বল নাচাচ্ছে, তার চোখ রুমাল দিয়ে বাঁধা। ভক্তি কি সাধে হয় রে ফটকে! গায়ের লোম খাড়া হয়ে চোখে জল এসে গেছিল। মানুষের এত ক্ষমতা হয়! কারা দেখছিল সেই খেলা? ফটিক জিজ্ঞেস করল। সাহেব, মেম সাহেব, বলল হারুন। ওই উঁচুতে বারান্দায় দাঁড়িয়ে খেলা দেখছে, আর নিচের দিকে 10 টাকা 5 টাকার করকরে নোট পাকিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কেউ সাপের দিকে, কেউ ভাল্লুকের দিকে, কেউ বল খেলার দিকে। বেশিরভাগ বলের দিকেই ছুটছে। এক বেটা সাহেবের মাথা মোটা, সে বেটা না পাকিয়েই ছুঁড়েছে একটা 10 টাকার নোট বলের দিকে, আর দমকা হাওয়া এসে উড়িয়ে সেটাকে ফেলেছে একেবারে ফনাতলা গোখরোর ঝাঁপির মধ্যে। ওস্তাদ তখন চোখের বাঁধন খুলে ফেলেছে। সাহেব ওপর থেকে চেঁচাচ্ছে। আমি বুলেটের মতো ছুটে গিয়ে ঝাঁপির ভেতর ঘাপাত করে হাত ঢুকিয়ে নোট বার করে এনে ওস্তাদের হাতে গুঁজে দিলাম। ওস্তাদ শাবাশ বেটা, জিতে রহো বলে আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি হিন্দি ফিন্দি জানি না, পকেট থেকে 2টো কাঠের বল বার করে এই 3 দিনে শেখা লোফালুফির খেলা দেখিয়ে দিলাম। ব্যাস, সেই দিন থেকে ওর দেহ রাখার দিনটা অবধি আমি ওর ছায়ায়। তবু একদিনেও লোকের সামনে সাহস করে চোখ বেঁধে খেলা দেখাতে পারিনি। আজ সেইটাই একবার চেষ্টা করে দেখব। বস্তির ছেলেমেয়ের দল হারুনের দরজার বাইরে অপেক্ষা করছিল। হারুন থলি নিয়ে বেরোলো, ফটিক তার পিছনে। বাঁদিকে ঘুরল হারুন। 8-10টা ঘর পেরিয়ে একটা খোলা জায়গা, তার পিছনে একটা ডোবা, আর তারও পিছনে একটা কারখানার পাঁচিল। হারুন ডান দিকে খোলা জায়গাটার মধ্যে যেখানটায় জংলাটা কম, সেখানে বসে পড়ল আসন বিছিয়ে। ছেলে মেয়েদের দল তার সামনে আর দুপাশে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল। হারুন থলি থেকে বার করল একটা হলদের উপর কালো বুটি দেয়া সিল্কের রুমাল। সেটা পাশেই দাঁড়ানো ফটিকের হাতে দিয়ে বলল, বাঁধ তো দেখি বেশ করে। ফটিক রুমালটা দিয়ে হারুনের চোখ বেঁধে পিছিয়ে ভিড়ের সামনে গিয়ে দাঁড়াল। সেই চোখ বাঁধা অবস্থায় হারুন তার গুরুকে 3বার সেলাম জানিয়ে প্রথমে 2টো আর তারপরে 3টে পিতলের বল নিয়ে এমন আশ্চর্য খেলা দেখালো যে ফটিকের মনে হলো তার মন থেকে যদি আবার সব মুছে গিয়ে শুধু আজকের খেলাটাই থেকে যায়, তাহলে তাই নিয়েই সে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিন্তু বলেই শেষ না। বল রেখে এবার বাঁধন না খুলেই হারুন থলি থেকে বার করলো 3টে ছুরি, যার আয়নার মতো ঝকঝকে ফলাগুলোতে বাড়ি, ঘর, গাছ, আকাশ সব কিছু দেখা যাচ্ছে। ওই ফলাগুলো এবার নাচতে শুরু করলো হারুনের হাতে। হারুনের সামনের আকাশ বাতাস চিরে ফালা ফালা হয়ে গেল, কিন্তু একটি বারও ছুরিগুলো পরস্পরের গায়ে ঠেকল না, একটি বারও হারুনের হাতে একটি আঁচড়ও লাগল না। বস্তির আকাশ যখন হাততালি আর চিৎকারে ফেটে পড়ছে, তখন ফটিক এগিয়ে গিয়েও হারুনের বাঁধন খুলতে গিয়ে পারল না, কারণ তার হাত কাঁপছে। হারুন বুঝতে পেরে হেসে নিজেই বাঁধন খুলে নিল। তারপর তার সরঞ্জাম থলিতে পুরে বাচ্চাদের দিকে ফিরে বলল, আজকের মতো খেল খতম, তোরা যে যার ঘরে ফিরে যা।
ফটিকের কেন যেন মনে হচ্ছিল এমন একটা খেলা দেখিয়ে হারুনের মুখে যতটা হাসি ফুর্তি থাকা উচিত ছিল ততটা যেন নেই। হয়তো ওস্তাদের কথা মনে পড়ে তার মনটা ভারী হয়ে গেছে। কিন্তু আসলে তা নয়। ঘরে ফিরে এসে হারুন কারণটা বলল ফটিককে। দুটো লোক, বুঝলি ফটিক, বেপাড়ার লোক, দেখিনি কখনো, দূর থেকে দাঁড়িয়ে দেখছিল তোর দিকে। বাঁধন খুলে উঠে দাঁড়াতেই চোখ গেছে আমার। লোক দুটোর ভাবগতিক ভালো লাগলো না। কথাটা বলতেই ফটিকের ধক করে সেই দুটো লোকের কথা মনে পড়ে গেল। ও বলল, একজন ষণ্ডা আর একজন রোগা কি? হ্যাঁ হ্যাঁ, তুইও দেখলি? এখন দেখিনি, দুপুরে। ফটিক বলল দুপুরের ব্যাপারটা। শুনে হারুনের মুখটা থমথমে হয়ে গেল। কানে লোমটা একটু বেশি কি? হারুন জিজ্ঞেস করল। ফটিকের তক্ষুনি মনে পড়ে গেল। হ্যাঁ, সত্যিই তো, সবচেয়ে আগে কানের দিকেই চোখ গিয়েছিল ফটিকের। এখন হারুনদা বলাতে মনে পড়েছে। শ্যামলাল, চোয়াল শক্ত করে বলল হারুন। ওপর দিকটা ষণ্ডা হলে কি হবে, পা দুখানা ধনুকের মতো বাঁকা। দূর থেকে পা দেখেই সন্দেহ হয়েছিল। দাড়ি ছিল, কামিয়ে ফেলেছে। কানের দাড়িটা আর কামানোর কথা খেয়াল করেনি। বছর কয়েক আগে চিতপুরের একটা চায়ের দোকানে যেতুম মাঝে মাঝে, সেখানে দেখেছি। 4 বন্ধু ছিল, 1 নম্বরের। হারুন হঠাৎ থেমে গিয়ে ভুরু কুঁচকে আবার বলল, 2 জন লোক মরে পড়েছিল গাড়িতে, তাই না? ফটিক মাথা নেড়ে হ্যাঁ বলল। হারুনের মুখ কালো হয়ে গেল। বলল, যা আঁচ করেছিলাম তাই রে ফটিক, তোর বাপের অনেক পয়সা। বাবা টাবার কথা বললে ফটিকের মনে কোনো ভাবই জাগে না, তাই ও চুপ করে রইল। হারুন তক্তপোষ ছেড়ে উঠে গিয়ে পশ্চিমের জানলার গা ঘেঁষে দাঁড়িয়ে বাইরের দিকে দেখে বলল, এখনো আছে। সিগারেট ধরালো। বাইরে অন্ধকার হয়ে এসেছে। ফটিকের মনে পড়ল ওকে বাড়ি ফিরতে হবে, সেই বেন্টিং স্ট্রিটে। হারুনদা ওকে পৌঁছে দেবে বলেছে, কিন্তু লোক দুটোর যদি মতলব খারাপ হয়ে থাকে তাহলে ওদের দুজনেরই মুশকিল হতে পারে। হারুনদা আবার তক্তপোষে বসে পড়েছে। ওকে এত গম্ভীর কখনো দেখেনি ফটিক। আমার বাড়ি ফেরার কথা ভাবছ? ফটিক জিজ্ঞেস করল। হারুন বলল, বাড়ি ফেরার অন্য রাস্তা আছে। পেছনের দরজা দিয়ে বেরিয়ে লখা মিস্ত্রির ঘরের ভেতর দিয়ে ওদিকের গলিটা ধরব। শ্যামলাল টের পাবে না। যদ্দূর মনে হয় তল্লাটটা ভালো চেনে না, তোকে ধাওয়া করে এসে পড়েছে। না, ওটা চিন্তা না, চিন্তা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে। হারুন একটু থামল, তারপর ফটিকের দিকে সোজা তাকিয়ে বলল, তোর এখনো কিচ্ছু মনে পড়েনি? ফটিক মাথা নাড়ল। কিচ্ছু না হারুনদা, মনে পড়া কাকে বলে তাই জানি না। হারুন হাঁটুতে একটা চাঁটি মেরে উঠে পড়ল। তারপর ঘরের বাতিটা জ্বালিয়ে রেখে দরজায় একটা তালা এঁটে ফটিককে নিয়ে সামনের দরজার দিকে না গিয়ে উল্টো দিকে ঘুরল। পরের রবিবার সকাল। ব্যারিস্টার শরদিন্দু সান্যালের বাড়িতে আজ মিটিং বসেছে বৈঠকখানায়। প্রায় 60 বছরের পুরনো অভিজাত বাড়ির প্রকাণ্ড ড্রয়িং রুম। ঘরের পশ্চিম দিকের দেওয়ালে যাঁর বাঁধানো ছবি রয়েছে, তাঁরই কীর্তি এই বাড়ি। ইনি শরদিন্দু সান্যালের পরলোকগত পিতৃদেব দ্বারকানাথ সান্যাল। ছেলে বাপেরই পেশা নিয়েছেন, তবে বাপের মতো অত অঢেল রোজগারের ভাগ্য তাঁর কখনো হয়নি। শোনা যায় দারিক সান্যালের একসময় আয় ছিল গড়ে দিনে 1000 টাকা। আগের দিনের চেয়ে আজ যেন মিস্টার সান্যালের দাপটটা একটু কম। আসলে এতদিনেও গুন্ডাদের কাছ থেকে কোনো হুমকি, কোনো চিঠি না পেয়ে তিনি একটু ধাঁধায় পড়েছেন। সেই সঙ্গে ছেলের সম্বন্ধে দুশ্চিন্তাটাও আরও বেড়ে গেছে। আজ শুধু মিস্টার সান্যাল ও দারোগা সাহেব নন, ঘরে আরও 2 জন লোক রয়েছেন। মিস্টার সান্যালের 2 ছেলে, মেজো আর সেজো। বড়টিও এসেছিল, তবে 2 দিনের বেশি থাকতে পারেনি। দিল্লিতে তার একটা জরুরি মিটিং আছে। মেজো ছেলে সুধীন্দ্রই এখন কথা বলছে। বছর 26 বয়স, রং ফর্সা, আজকের ফ্যাশনে ঝুলপিটা বড়, আর চোখে মোটা কালো ফ্রেমের চশমা। সুধীন্দ্র বলছে, মেমোরি লসের অনেক তো বিলিতি ম্যাগাজিনে পড়া যায় বাবা, এটা তো হতেই পারে। তুমি যে কেন বিশ্বাস করছো না সেটা আমি বুঝতেই পারছি না। অ্যামনেশিয়ার কথা পড়োনি? সেজো ছেলে প্রীতিন কিছুই বলছে না। হারানো ভাইয়ের সঙ্গে নিজের বয়সের তফাতটা সবচেয়ে কম বলেই বোধহয়
প্রীতিনের মনটা অন্যদের চেয়ে বেশি ভারী। ও বাবলুকে ক্রিকেট খেলা শিখিয়েছে, মনোপলি শিখিয়েছে, দরকার হলে অঙ্ক বুঝিয়ে দিয়েছে, এই সেদিনও সার্কাস দেখাতে নিয়ে গেছে। প্রীতিন খড়গপুর চলে যাওয়ার পর থেকেও বেশি দুভাইয়ের দেখা কমে গেছে। এখন যে প্রীতিন মাঝে মাঝে দুহাতের তেলো দিয়ে কপালে আঘাত করছে, তার কারণ ওর বিশ্বাস ও কলকাতায় থাকলে বাবলুকে এইভাবে কিডন্যাপ করা সম্ভব হতো না। ওর কেন যে এরকম ধারণা হলো সেটা বলা মুশকিল, কারণ ও সেই সময় কলকাতায় থাকলেও ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই থাকতো না। বাবলু ফিরছিল স্কুল থেকে। বাড়ি কাছে হওয়ায় বৃষ্টি না থাকলেও হেঁটেই ফেরে। সঙ্গে থাকে ওর বন্ধু পরাগ, যার বাড়ি ওর 3টে বাড়ি পরেই। সেদিন স্কুল ছুটি ছিল, কিন্তু স্কুলেরই খেলার মাঠে শিশু মেলা হবে কয়েকদিনের মধ্যেই, তাই কিছু ছেলেকে বাছাই করা হয়েছিল তার তোড়জোড়ে সাহায্য করার জন্য। বাবলু ছিল তাদের মধ্যে একজন। পরাগ ছিল না, তাই বাবলু সেদিন একাই বাড়ি ফিরছিল বিকেল 5:30টার সময়। সেই সময় তাকে ধরে নিয়ে যায় গুন্ডার দল একটা নীল রঙের অ্যাম্বাসাডার গাড়িতে। ঘটনাটার একজন সাক্ষীও ছিল, পোদ্দারদের বাড়ির বুড়ো দারোয়ান মহাদেব পাঁড়ে। তাই যদি হয়, মিস্টার সান্যাল একটু ভেবে বললেন, তাহলে তো সে ছেলে বাড়ি ফিরে এলে কাউকে চিনতেই পারবে না। সেটারও ট্রিটমেন্ট হয়, সুধীন্দ্র বলল। লস্ট মেমোরি ফিরিয়ে আনা যায়। তুমি এ বিষয়ে ডক্টর বোসকে কনসাল্ট করে দেখতে পারো। আর এখানে যদি সেরকম স্পেশালিস্ট না থাকে, বিদেশে নিশ্চয়ই আছে। তাহলে মিস্টার সান্যাল সোফা ছেড়ে উঠে পড়লেন। তিনি তার কথা শেষ করার আগেই দারোগা মিস্টার চন্দ বললেন, আমি যেটা বলছি সেটাই করুন স্যার। একদিনেও যখন তারা কোনো উচ্চবাচ্য করল না, তখন ধরে নেওয়া যেতে পারে যে আপনার ছেলে অন্য কোথাও আছে। আর সেই যদি সব কিছু ভুলে গিয়েই থাকে, তাহলে তো সে আর নিজে থেকে বাড়ি ফিরবে না। তাই বলছি, আপনি কাগজে বিজ্ঞাপন দিন, রিওয়ার্ড অফার করুন, তারপর দেখুন কি হয়। এতে তো আর কোনো ক্ষতি হচ্ছে না আপনার। ওই লোক দুটোর কোনো হদিশ পেলেন? মিস্টার সান্যাল জিজ্ঞেস করলেন। মনে হয় তারা কলকাতাতেই আছে, বললেন দারোগা সাহেব। তবে খোঁজ যাকে বলে সেটা এখনো ঠিক। শরদিন্দু সান্যাল ড্রেসিং গাউনের পকেটে হাতটা চালিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে তাই করা যাক। বলু, তুই কালকের দিনটা থেকে বিজ্ঞাপনের ব্যবস্থাটা করে দে। পিটু ছেলে মানুষ পারবে না। সুধীন্দ্র মাথা নেড়ে সম্মতি জানালো। অপমান বোধে একটু নড়ে চড়ে বসল প্রীতীন্দ্র। কটা কাগজে বিজ্ঞাপন দেওয়ার কথা বলছেন আপনি? প্রশ্নটা দারোগা সাহেবকে করলেন মিস্টার সান্যাল। চন্দ্র বললেন, 5টা তো বটেই, মিনিমাম। ইংরেজি, বাংলা, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া উচিত। আমি হলে উর্দু আর গুরুমুখীটাও বাদ দিতাম না। কোন দলে গিয়ে পড়ে যে আপনার ছেলে, সে তো জানার উপায় নেই। ওর একটা ছবিও দিতে হবে তো? এবার প্রীতীন্দ্র কথা বলল। আমার কাছে ছবি আছে বাবলুর, লাস্ট ইয়ার দার্জিলিংয়ে তোলা। দেওয়াই যখন হচ্ছে, বললেন মিস্টার সান্যাল, তখন ভালো করে চোখে পড়ার মতো বিজ্ঞাপন হয় যেন। খরচটা কোনো কথা নয়। আজ সকাল থেকেই ফটিকের মনটা চনমনে। আজ হারুনদা প্রথম ময়দানে চোখ মেঁধে জাগলিং দেখাবে। সেদিন থেকেই হারুন রোজই নিয়ম মতো উপেনবাবুর দোকানে এসেছে। আগে একবার করে আসতো, এ কদিন দুবেলা এসেছে। সেদিন ওর বাড়ি থেকে ফিরতে ফটিকদের কোনো অসুবিধা হয়নি। শ্যামলাল আর সেই লোকটা ওদের পিছু নেয়নি। হারুন যে কলকাতার অলিগলি কীরকম ভালোভাবে জানে, সেটা ফটিক সেদিন বুঝতে পেরেছে। লোকগুলো পিছু নিলেও হারুনের চরকিবাজির চোটে হিমশিম খেয়ে যেত। হারুন প্রতিবার এসেই ফটিককে জিজ্ঞেস করেছে সেই দুটো লোক আর এসেছিল কি না, কিন্তু তারা আর আসেনি। দোকানের আশেপাশে ঘুরঘুর করছে কিনা সেটা ফটিক জানে না, কারণ রোজই তাকে সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকতে হয়েছে। বাইরে গিয়ে দুদণ্ড দাঁড়াবারও সময় পায়নি। এ কদিনে তার কাজ আরও অনেকটা সড়গড় হয়ে এসেছে। গোড়ায় রাত্রিরে বিছানায় শুয়ে বুঝতে পারত হাত দুটোতে একটা অবশ ভাব, কিন্তু গত কদিন সেটাও হয়নি। এমনকি বৃহস্পতিবার থেকেই ও কাজের পর খাওয়া দাওয়া করে বিছানায় বসে দুটো কাঠের বল নিয়ে লোফালুফি অভ্যেস করেছে। বল দুটো হারুনদাই এনে দিয়েছে, একটা হলদে, একটা লাল। কি করে লুফতে হয় সেটাও হারুনদা শিখিয়ে দিয়ে বলেছে, তুই যে আর্টটা শিখছিস সেটা 5,000 বছর আগেও মিশর দেশে ছিল। 5,000 কি বলছি, সৃষ্টির আদি থেকে ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। ফটিক অবাক হয়ে গিয়েছিল। ভাবল হারুনদা বাড়াবাড়ি করছে, কিন্তু হারুন বুঝিয়ে দিল, এই যে পৃথিবী, এটাও তো একটা বল।
আরও যত গ্রহ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, সব এক একটা বল। আর সব ব্যাটা ঘুরছে সূর্যকে ঘিরে। আবার চাঁদ ঘুরছে পৃথিবীর চারদিকে, অথচ কেউ কারুর গায়ে লাগছে না। ভাবতে পারিস এর চেয়ে বড় জাগলিং হয়? রাত্রিরে আকাশের দিকে চাইলেই বুঝবি কি বলছি। বল দুটো যখন হাতে নিবি তখন এই কথাটা মনে রাখিস। কিন্তু লোক দুটো না এলেও ফটিক বুঝতে পারছে যে হারুনদার মনে একটা ভয় ঢুকে গেছে, যেটা সহজে যাবার নয়। এক এক সময় মনে হয় শুধু ভয় না, আরও কিছু, কিন্তু সেটা যে কি সেটা ফটিক বুঝতে পারে না। ও খালি লক্ষ্য করে যে হারুনদার চোখের জলজলে ভাবটা মাঝে মাঝে চলে গিয়ে চোখ দুটো কিছুক্ষণের জন্য কেমন যেন ঝিমিয়ে পড়ে। এসব কথা অবশ্যই ময়দানে গিয়ে আর ফটিকের মনে হয়নি। হারুন গত রবিবারে যেখানে খেলা দেখিয়েছিল সেখানে আজ আগে থেকেই ছেলের দল ভিড় করে রয়েছে। ফটিক তাদের কয়েকজনকে দেখেই চিনল। ওই যে সেই মুখে বসন্তের দাগওয়ালা কানা ছেলেটা, ওই যে সেই বেঁটে বামনটা যাকে দূর থেকে দেখলে বাচ্চা মনে হয় আর কাছে এসেই গোঁফদাড়ি দেখে চমকে যেতে হয়, আর ওই যে সেই লুঙ্গি পরা ঢ্যাঙা ছেলেটা যার দাঁত সবসময় বেরিয়ে থাকে। হারুনকে দেখেই ছেলের দল হাততালি দিয়ে হৈ হৈ করে উঠল। হারুন তার জায়গায় বসে একবার আকাশের দিকে চেয়ে নিল। ফটিক জানে কেন। পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলে খেলা ভণ্ডুল হয়ে যাবে। হে ভগবান, যেন বৃষ্টি না হয়, যেন হারুনদা আজ চোখ বেঁধে খেলা দেখিয়ে এদের চোখ টেরিয়ে দিতে পারে, যেন সে আজ 18 টাকা 32 পয়সার চেয়ে অনেক বেশি রোজগার করতে পারে। ইস, কয়েকটা সাহেব মেম ভিড়ের মধ্যে থাকলে বেশ হতো। এখানে কে ফেলবে 10 টাকা 5 টাকার নোট? দূর থেকে আসা একটা মেঘের ডাকের আওয়াজের সঙ্গে সঙ্গে হারুন তার খেলা শুরু করে দিল। আজ তুতনির উপর লাট্টুর খেলাটা শেষ করে হারুন ভিড়ের মধ্যে থেকে ইশারা করে ফটিককে কাছে ডাকল। লাট্টুটা তখনও হারুনের তেলোতে ঘুরছে। ফটিক আসতেই হারুন তাকে হাত পাততে বলে নিজের হাত থেকে লাট্টুটা ফটিকের হাতে চালান দিয়ে বলল, ধর এটা। তেলোতে সুড়সুড়ি লাগার সঙ্গে সঙ্গে ফটিকের সমস্ত শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে আজ হারুনদার অ্যাসিস্ট্যান্ট, হারুনদার শিষ্য। হারুন এবার আর একটা ঘুরন্ত লাট্টু ডান হাতে নিয়ে অন্যটা ফটিকের হাত থেকে নিজের বাঁ হাতে নিয়ে নিল। তারপর যতক্ষণ দুটো লাট্টুতে দম থাকে ততক্ষণ চলল চোখ ধাঁধানো ঘুরন্ত লাট্টুর জাগলিং। তারপর এমনি বলের খেলা শেষ হলে ফটিকের আবার ডাক পড়ল। হারুনদা থলি থেকে বুটিদার সিল্কের রুমালটা বার করে ফটিকের হাতে দিল। ফটিক রুমাল দিয়ে হারুনের চোখ ঢাকতেই ভিড়ের মধ্যে থেকে একটা হৈ হৈ রব উঠল। অন্ধকার হয়ে এসেছে ঠিকই, কিন্তু ফটিক জানে তাতে কিছু এসে যাবে না। হারুনের চোখেও এখন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এ খেল দেখাতে হারুনদার আলোর দরকার হয় না। দু বলের খেলা শেষ হবার সঙ্গে সঙ্গেই ফটিক বুঝেছে যে আজকে আগের দিনের চেয়ে অনেক বেশি পয়সা পড়বে। অনেক নতুন লোক এসে জমা হয়েছে এই কয়েক মিনিটের মধ্যেই। হারুন থলে হাতড়ে 3 নম্বর পিতলের বল বার করল। বেশ জোরে একটা মেঘের ডাকের সঙ্গে সঙ্গে চোখ বাঁধা হারুন ওস্তাদের উদ্দেশ্যে সেলাম জানিয়ে বল আকাশে ছুড়ল। বল 4 পাক ঘোরার পর 5 পাকের বেলা ফটিকের চোখের সামনে যেটা ঘটল তার চেয়ে যদি আকাশ ভেঙে ওর মাথায় পড়ত তাতে ওর কষ্ট অনেক কম হতো। ঠিক হারুনদার মাথার উপরে একটা বল আর একটা বলের সঙ্গে ধাক্কা লেগে একটা 7 চড়া কান ফাটানো শব্দ করে ছিটকে গিয়ে পড়ল দুদিকে ঘাসের উপর। আরও অবাক এই যে লোকগুলো এতক্ষণ হারুনকে তারিফ করছিল, তালি দিচ্ছিল, সাবাস দিচ্ছিল, তারাই হঠাৎ রাক্ষস হয়ে গিয়ে বিকট সুরে হেসে উঠে সেই একই হারুনকে দুয়ো দিতে লাগল। তাও বেশিক্ষণের জন্য নয়, 5 মিনিটের মধ্যে ভিড় উধাও হয়ে গিয়ে জায়গাটা খালি হয়ে গেল। এদিকে হারুন নিজেই চোখের বাঁধন খুলে থলির মধ্যে তার খেলার সরঞ্জাম তুলে ফেলেছে। ফটিক পয়সাগুলো তুলতে যাচ্ছিল, হারুন তার দিকে একটা ধমক ছুঁড়ে সেটা বন্ধ করে দিল। তারপর ঘাসের উপর বসেই একটা বিড়ি ধরালো। ফটিক তার পাশে গিয়ে বসল। নিজে থেকে কিছু বলার সাহস নেই তার, সেই ইচ্ছেও নেই। চৌরঙ্গি থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, যা এর আগের দিন বা একটুক্ষণ আগে পর্যন্ত ফটিকের কানেই যায়নি। দুটো টান দিয়ে বিড়িটাকে ঘাসের উপর ছুঁড়ে ফেলে দিয়ে হারুন বলল, মনের সঙ্গে হাতের এমন যোগ না রে ফটিক, একটা গুমসে গেলে অন্যটাও খেলতে চায় না। যতদিন না তোর একটা হিললে হচ্ছে ততদিন ব্লাইন্ড জাগলিং স্টপ। এসব আবুল তাবুল কি বলছে হারুনদা? বেশ তো আছে ফটিক, আবার কি হিললের দরকার? হারুন বলে চলল,
সেদিন শ্যামলালকে দেখার পর থেকেই তোর ঘটনাটা একটা ছকে এসে গেছে। লোকগুলো তোকে চুরি করে নিয়ে যাচ্ছিল, তোকে কোনো একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে তোর বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে তবে তোকে ছাড়তো। ওদের প্ল্যান ভণ্ডুল হয়ে যায় গাড়ির অ্যাক্সিডেন্টে। শ্যামলাল আর আরেক বেটা বেঁচে যায়, অন্য দুটো মরে। তোকে বেহুঁশ হয়ে পড়ে থাকতে দেখে শ্যামলালের হয়তো ধারণা হয়েছিল তুইও মরে গেছিস, তাই তোকে ফেলেই পালায়। তারপর সেদিন উপেন্দার দোকানে গিয়ে দেখে ফসকে যাওয়া শিকার আবার হাতের কাছে এসে গেছে। সেদিন তোকে পৌঁছে বাড়ি ফিরে এসে দেখি দুবেটা তখনও ঘুরঘুর করছে। 11টা পর্যন্ত ছিল, তারপর চলে যায়। আমি পিছনে ধাওয়া করে ওদের ডেরাটা জেনে নিই। পুলিশে বললে ওরা ধরা পড়ে যায়, কিন্তু ওদের ধরিয়ে দিলেই তো আর খেলা ফুরিয়ে যাচ্ছে না। আমার উচিত তোকেও পুলিশের হাতে তুলে দেওয়া। না না হারুনদা, জানি তোর মন আমি জানি, তাই তো কিছু করতে পারছি না। আর সত্যি বলতে কি, তোর পরিচয়টা জানা হয়ে গেলে অন্য কথা ছিল। এখন তোকে পুলিশে দেওয়া আর একটা রাস্তার কুকুরকে পুলিশে দেওয়া একই ব্যাপার। কথাটা শুনে ফটিকের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ও বলল, রাস্তার কুকুর কাঠের বল দিয়ে জাগলিং করতে পারে? তুই অভ্যেস করছিস? হারুন জিজ্ঞেস করল, এই প্রথম ফটিকের দিকে সোজা তাকিয়ে, এই প্রথম একটু হেসে। করছি না। ফটিকের অভিমান এখনো যায়নি। সারাদিন কাজের পর রাত্রিরে ঘুমানোর আগে 1 ঘন্টা রোজ। ফটিক পকেট থেকে বল দুটো বার করে হারুনকে দেখিয়ে দিল। গুড, বলল হারুন। দেখি, আর 2 দিন দেখি। কেউ যদি তোর খোঁজ খবর না করে তো তোকে সঙ্গে নিয়েই যাব। কোথায়? ফটিক অবাক। হারুনদা যে আবার কোথাও যাওয়ার কথা ভাবছে সেটা ও এই প্রথম শুনল। এখনো ঠিক করিনি। কাল সেই ভেঙ্কটেশের একটা চিঠি পেয়েছি, আসতে লিখেছে। এইভাবে মাটি থেকে পয়সা কুড়িয়ে নিতে আর ভালো লাগছে না রে। অনেক দিন তো। তোমার এই খুদে সাগরাত্রী কে হে? কথাটা এমন আচমকা এলো যে ফটিকের মনে হলো তার কলজেটা এক লাফে গলার কাছে চলে এসেছে। সেই দুটো লোক অন্ধকারে পিছন থেকে এসে দাঁড়িয়েছে। ফটিকের ডান কাঁধের পাশে এখন শ্যামলালের ধনুকের মতো বাঁকা প্যান্ট পরা বাঁ পা। এবার ফটিক দেখল তার কানের পাশ দিয়ে একটা ছুরির ফলা এগিয়ে গিয়ে তার আর হারুনের মাঝখানে এসে থেমে গেল। হারুনদাও আর চোখে দেখছে শ্যামলালের দিকে। রোগো, চাকতিগুলো তুলে নেয়, নন্দর দোকানের দেনাটা শোধ হয়ে যাবে। অন্য লোকটা পয়সাগুলো তুলতে আরম্ভ করে দিল। আমার কথার শ্যামলালের কথা শেষ হলো না। ফটিক দেখল 4টে পিতলের বল, 4টে ছোড়া আর 2টো বোমা লাট্টু সমেত হারুনদার থলিটা মাটি থেকে হাউইয়ের মতো শূন্যে উঠে গিয়ে শ্যামলালের থুতনিতে লেগে তাকে 5 হাত পিছনে ছিটকে ফেলে দিল। ফটকে! হারুনদার চিৎকারের সঙ্গে সঙ্গে ফটিক দেখল সেও থলিটার মতো শূন্যে উঠে ঝড়ের বেগে এগিয়ে চলেছে হারুনের বগল দাবা হয়ে। এদিকে ধুলোর ঝড় উঠেছে শহীদ মিনারের চারদিকে, আর ময়দানের যত লোক সব ছুটে চলেছে চৌরঙ্গির দিকে বৃষ্টির প্রথম ঝাপটা থেকে রেহাই পাবার জন্য। ছুটতে পারবি? পারবো। ফটিক বুঝল তার পায়ের তলায় আবার মাটি, আর বোঝার সঙ্গে সঙ্গেই তার পাও চলতে লাগলো হারুনের সঙ্গে পা মিলিয়ে গাড়িগুলোর দিকে। ট্যাক্সি! একটা ব্রেক কষার শব্দ। ফটিকের সামনে একটা কালো গাড়ির দরজা খুলে গেল। সেন্ট্রাল অ্যাভিনিউ। সামনে অন্য গাড়ি, ট্যাক্সি, বাস, স্কুটার। হারুন ফটিক দুজনেই পাশ ফিরে দেখছে শ্যামলাল আর রঘুনাথ দৌড়ে এগিয়ে আসছে ঝড়ের মধ্যে। এখনও দিনের আলো আছে, তবে রাস্তায় আর দোকানে বাতি জ্বলে গেছে। ট্যাক্সি সামনে ফাঁক পেয়ে রওনা দিল। হারুন ড্রাইভারকে বলল, বাড়তি পয়সা দেবো ভাই, একটু তেজ লাগান। বাঁয়ে ঘুরে চৌরঙ্গি ধরে ট্যাক্সি এগিয়ে চলল ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে। সামনে চৌমাথা, ধরমতলার মোড়। বাতি লাল ছিল। ফটিকদের ট্যাক্সি পৌঁছতে না পৌঁছতে সবুজ হয়ে গেল। গাড়ি মোড় পেরিয়ে বিজলি আপিস বাঁয়ে ফেলে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের চওড়া রাস্তা ধরল। রবিবার, তাই ভিড় কম। ফটিক বুঝল তার কানের পাশ দিয়ে শনশন করে বাতাস বয়ে যাচ্ছে। আরও জোরে ভাই, পিছনে গন্ডগোল। হারুনের কথায় ফটিক মাথা ঘুরিয়ে পিছনের কাঁচ দিয়ে দেখল আর একটা ট্যাক্সির জোড়া আলো ক্রমে বড় হয়ে তাদের দিকে ধাওয়া করে আসছে। হারুনদা, ওরা ধরে ফেলবে আমাদের। না, ফেলবে না। ফটিকের কান বাতাসে বন্ধ হয়ে যাবার জোগাড়। জোড়া আলো আবার ছোট হচ্ছে, এবার ঝাপসা হয়ে গেল, কারণ কাঁচে বৃষ্টি পড়ছে। ফটিক সামনের দিকে ফিরল।
সামনের কাঁচেও বৃষ্টি, সামনেও জোড়া জোড়া গোল আলো একটার পর একটা হুস হুস করে ট্যাক্সির পাশ দিয়ে বেরিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে। এবার একটা জোড়া আলো যেন তাদের দিকেই এগিয়ে আসছে। গাড়ি নয়, বাস, ধুমসো বাস, দৈত্যের মতো বাস, রাক্ষসের মতো বাস। ওই দুটো ওর চোখ ক্রমে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, হতে হতে বাসটা হঠাৎ লরি হয়ে গেল। দুপাশের বাড়িগুলো আর নেই, আলোগুলো আর নেই, তার বদলে অন্ধকার, 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 জঙ্গল, জঙ্গল, জঙ্গল। কি হলো ফটকে? এলিয়ে পড়লি কেন? কি হলো? হারুনের প্রশ্নটা এক রাশ ফিরে আসা শব্দের মধ্যে হারিয়ে গেল। প্রথমেই সেই গাড়িতে গাড়িতে লাগার কান ফাটা শব্দ, যার পরেই ওর মনে হয়েছিল ও ঠান্ডা হাওয়ায় উড়ছে। সেটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই একটা কানে তালা লেগে যাওয়ার ভাব হলো। আর তারপরেই তার 12 বছর 3 মাসের জীবনে যা কিছু ঘটেছিল সব যেন হুড়মুড় করে এসে তাকে ঘিরে ধরে বলল, আমরা এসেছি, যখন চাও যাকে চাও বেছে নাও। তারাই বলল, তোমার ভালো নাম নিখিল, ডাকনাম বাবলু, তোমার বাবার নাম শরদিন্দু সান্যাল, তোমার 3 দাদা 1 দিদি, দিদির নাম ছায়া, দিদি বিয়ে করে চলে গেছে বরের সঙ্গে সুইজারল্যান্ড। তারাই বলল, তোমার ঠাম্মা তোমাদের বাড়ির দোতলার বারান্দার শেষের বাঁদিকের ঘরটাতে রাত দিন পুজোর ঘরে খুটুং খাটুং, নাকের উপর সোনার চশমা এঁটে ইয়া মোটা কাশিরামের ছেঁড়া পাতার উপর ঝুঁকে পড়ে সুর করে দুলে দুলে পড়া ঠাম্মা। ছোটদা বলল, এই দেখ ড্রাইভ মারার সময় রিস্ট কি করে ঘোরে। আর অঙ্কের স্যার মিস্টার শুক্লা বলছে, স্টপ ইট মনমোহন। মনমোহনের গোলমুখ গোল মাথায় এত সরু বুদ্ধি, যতবার বিক্রমটা পেন্সিল কেটে ডেস্কের উপর রাখছে ও পিছন থেকে কাগজের নল পাকিয়ে ফুঁ দিয়ে সেটাকে গড়িয়ে মাটিতে ফেলে দিচ্ছে। সবচেয়ে হাসি পায় মনে করলে দিদির বিয়েতে গ্রামোফোনে বিসমিল্লার সানাই আর পুরনো রেকর্ড ফাটা জায়গায় এসে প্যাঁও 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 একই জিনিস বারবার। আর তাই শুনে স্বামী আনার তালয় যত লোক সব খাওয়া টাওয়া ফেলে হো হো হো। আর হ্যাঁ, দার্জিলিং তো মনে পড়েই। আর তার আগের বছর পুরী, তার আগে মুসৌরি, তার আগে আবার দার্জিলিং, আর তারও অনেক অনেক আগে ছোটবেলায় ওয়ালটেয়ারে সমুদ্রের ধারে দাঁড়িয়ে পায়ের তলায় বালি সরে সরে যাচ্ছে আর সুটসুড়ি লাগছে, আর মনে হচ্ছে ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা লক্ষ লক্ষ পিঁপড়ে সরসর সরসর করে সরে যাচ্ছে। আর মা যেই বললেন, পড়ে যাবে বাবলু সোনা, অমনি ধপাস ঝপাং। মার কথাও বেশি বেশি মনে নেই। এখন খালি একটা ফ্রেমে বাঁধানো ছবি। এখন বাড়িতে লোক আর নেই। এত বড় বাড়ি আর 3 জন মাত্র লোক। ছোট কাকার তো মাথাই খারাপ। আগে ছিল বাড়িতেই, যখন মাথা ঠিক ছিল, এখন লুম্বিনীতে। ও আবার শুনতে পেল ট্যাক্সির শব্দ, বাইরের রাস্তার আলো দেখতে পেল। হারুনদা, হ্যাঁ ওই তো হারুনদা, ওর পাশের জানলার কাঁচটা তুলে দিল। ভয় পেলি নাকি এই ফটকে? হারুনদা বলছে, আর ভয় নেই, ওরা আর নেই পেছনে। ও শুনতে পেল পাশের বাড়ির রাইট সাহেবদের অ্যালসেশিয়ানটা ভারী গলায় ঘেউ ঘেউ করছে। কুকুরের নাম ডিউক। ও ডিউককে ভয় পায় না, ওর ভীষণ সাহস। ও রাত্রে একা শোয়ে। একবার দার্জিলিংয়ে ও বার্ছিলের রাস্তা দিয়ে অনেক দূর গিয়ে হঠাৎ কুয়াশা এসে সব ঢেকে দিল। ও তখন একা। ওর মনে আছে ও ভয় পায়নি। শরীর খারাপ লাগছে না মন খারাপ? হারুনদা জিজ্ঞেস করছে। ও মাথা নাড়ল। তবে কি? ও হারুনদার দিকে চাইল। বাইরে বৃষ্টি পড়ছে, ট্যাক্সি চলছে এখনো, কাঁচ তোলা, তাই আস্তে কথা বললেও শোনা যায়। ও আস্তেই বলল, সব মনে পড়ে গেছে হারুনদা। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।